পরিবর্তন সূচিত হয়েছে। এখন আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল পূর্ব বাংলার মুসলমানদের শিক্ষিত করার জন্য, চাষা বুষা কোনো কাজ করতে পারে না, কিছু করতে পারে না, লিখতে জানে না, কলকাতার বাবুরা সব কিছু হলো ডমিনেটেড করতেছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পর এসে দীর্ঘ সময় গিয়েছে, ৭১ গিয়েছে, ৯০ গিয়েছে, ৭৫ গিয়েছে, সময়ের বাঁকে বাঁকে অনেক সময় গিয়েছে। বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। আবার কিছু তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম বিশ্ববিদ্যালয়ে চালু করেছে রাষ্ট্রকল্প লাইব্রেরি। রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা, এটা একটা মহতী উদ্যোগ, এটা আমরা সাধুবাদ জানাই। রাষ্ট্র যদি না থাকে আমাদের অস্তিত্ব থাকে না। এখানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এখনো এই বিশ্ববিদ্যালয়ের গ্রাম শরীরের প্রত্যেকটি অঙ্গে আছে। এই বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ডাচ হলপাড়া গুলাতে আমরা তখন শেখ হাসিনা ছাত্রলীগের আমলে পালিয়ে পালিয়ে হলো গাছতলায় ছোট ছোট বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে রাষ্ট্র নিয়ে আলাপ করতাম। আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়েছে এই গণ অভ্যুত্থানের পরে। এখন আমরা কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটা গঠন হবে ওপেন ফোরামে সবার সঙ্গে আলোচনা করছি, নিজেদের চিন্তাগুলো শানিত করছি, যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি। আজকে আলোচনার টপিক নির্ধারণ করা হয়েছে রাষ্ট্র পুনর্গঠন এবং গণভোটের হারের প্রাসঙ্গিকতা। এই প্রোগ্রামে আজকে উপস্থিত থাকবেন এই গণ অভ্যুত্থানের পরে এই রাষ্ট্রকে কনস্ট্রাক্ট করার জন্য যে সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনের অন্যতম পুরোধা জনাব আলী রিয়াজ স্যার দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। মনির হায়দার ভাই রাষ্ট্র নিয়ে আলাপ দিয়ে যাচ্ছেন। এই পার্টির রাষ্ট্রীয় সুলতানা মিলিয়াপু এবং এই ক্যাম্পাস চত্বর থেকে বিভিন্ন জায়গায় আমাদের তরুণদের নতুন একটা স্বপ্ন দেখিয়েছে মাহফুজ আলম। আমি আজকে শুনতে এসেছি বলার জন্য নয়, তারপর দুই একটা কথা বলি। আমরা বিভিন্ন স্কুল কলেজে পৌরনীতির বইয়ে হলো রাষ্ট্র কি বিষয় সেটা হলো পড়ে থাকি, কিন্তু সেটা ইন্টারমিডিয়েট পর্যন্তই। তারপরে বিশ্ববিদ্যালয় জীবনে এসে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন যারা রথী মহারথী বুদ্ধিজীবী আমাদেরকে বিভিন্ন সময় লেকচার দিয়ে থাকেন রাষ্ট্রের উপরে। কিন্তু আমি রাষ্ট্রের উপরে লেকচার দিব না, আমি যা বুঝি, আমি অত বুদ্ধিজীবী না, আমি একটু র ভাষা বুঝি। রাষ্ট্র বলতে অনেকগুলা বিষয়ের সমষ্টি, আর এই সমষ্টির মূল গাঠনিক প্রক্রিয়া হলো মানুষ। মানুষ চিন্তা করে যে পৃথিবীতে আমি এসেছি, আসার পরে যখন সবাই একসাথে হয়, তারপর একটা ফ্যামিলি তৈরি হয়, ফ্যামিলির পর একটা সোসাইটি তৈরি হয়, সেই সোসাইটির মধ্যে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ হয়, তারপরে সবাই মিলে একসাথে চলো আমরা একটা চুক্তি করি, যে চুক্তির মধ্য দিয়ে আমরা সবাই শান্তিতে বসবাস করব। তখন তারা একটা রাষ্ট্র গড়ে তোলে, যেটার মধ্য দিয়ে মডার্ন স্টেটের উৎপত্তি। এই রাষ্ট্রকে চালানোর জন্য আবার একটা এক্সিকিউটিভ বডি প্রয়োজন হয়, যেই বডিটাকে বলা হয় এটাকে গভর্নমেন্ট। এবং এই রাষ্ট্রটা কিভাবে চলবে সকল সোসাইটির মানুষগুলো একসাথে বসে তারপরে নির্ধারণ করে। নির্ধারিত যে চুক্তিনামা সেটাকে বলা হয় সংবিধান।
তাহলে একজন ব্যক্তি, ব্যক্তি থেকে হলো পরিবার, পরিবার থেকে হলো সোসাইটি, সোসাইটি থেকে স্টেট, যে স্টেটটা সবার সম্মিলিত রূপে একটা চুক্তিনামার মধ্য দিয়ে আমরা চালিয়ে থাকি, সেটা হলো কনস্টিটিউশন বা সংবিধান। এই সংবিধানে লিখে থাকে যে আমরা স্বাস্থ্যের অধিকার কতটুকু পাবো, রাজনৈতিক অধিকার কতটুকু পাবো, আমাদের শিক্ষার অধিকার কতটুকু পাবো, তুমি সাদা আমি কালো, দুজনের মধ্যে পার্থক্যের জায়গা থেকে আমরা কে কতটুকু অধিকার পাবো, তুমি নারী আমি পুরুষ, এই সমাজের মধ্যে কে কতটুকু অধিকার পাবো, সবাই একসাথে বসে একটা চুক্তিনামা করে। তবে এই চুক্তিনামা করার আগে ব্যক্তি একটা গড়ার মধ্য দিয়ে যায় বা পুনর্গঠনের মধ্য দিয়ে যায়, ব্যক্তি থেকে ফ্যামিলি একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যায়। যখন একটা ভালো ফ্যামিলি হয় তখন ওইটার থেকে একটা ভালো সোসাইটি বা সমাজ গড়ে ওঠে। এই সমাজকে কেন্দ্র করে অনেক রতি মহারথী বুদ্ধিজীবীরা কাজ করেছেন। পুরো বিশ্বে অনেক ধরনের সমাজ রয়েছে। এই সমাজে আবার রিকনসিলিয়েশন প্রয়োজন হয়, যে রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে একটি পর্যায়ে গিয়ে আমরা হলো সেটা গঠন করতে পারি। রাষ্ট্র গঠনের পুনর্গঠনের প্রক্রিয়াটা বা গাঠনিক প্রক্রিয়াটা আমেরিকাতে বড় আকার শুরু হয়েছিল, কিন্তু এর পূর্বে তারা অনেকগুলো সিভিল ওয়ারের মধ্য দিয়ে গিয়েছিল। সিভিল ওয়ারের পরে সবাই বসার পরে বললো যে আমরা এইভাবে আমেরিকা রাষ্ট্রটা চালাবো। তখন আমাদের যারা মা বোনেরা তারা বললো যে তুমি যে রাষ্ট্রটারে চুক্তি নামা করছো, এই চুক্তি নামাটা আমার কোনো অধিকার নেই, আমার কথা বলার কোনো ভয়েস নেই। তখন তাদেরকে ইনক্লুড করা হলো সোসাইটিতে, রাষ্ট্রে। যারা কালো মানুষ তারা বললো আমাদের অধিকার নাই, আমাদেরকে অন্তর্ভুক্ত করো। অনেক রক্ত সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো। একটা পর্যায়ে সবাইকে অন্তর্ভুক্ত করতে করতে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান সবকিছু যখন একটা পর্যায়ে এসেছে, তখন বিশ্ব মঞ্চে আবার রাষ্ট্র পুনর্গঠনের জায়গায় ওয়েলফেয়ার স্টেটের ধারণা আসলো। যে আন্দোলনটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, সাম্যের পক্ষে। তো ওই জায়গাটা পুরো বিশ্বে যখন মডার্ন স্টেট গুলো হওয়া শুরু করলো, বর্ণপ্রথা বৈষম্য থেকে মুক্তি, দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা মুক্তি দিয়েছে, আমাদের এখানে মাওলানা আজাদ মুক্তি দিয়েছেন আমাদেরকে, মহাত্মা গান্ধী এখানে সংগ্রাম করেছেন, বিভিন্ন জায়গায় কার্ল মার্কস, মাও সেতুং ওনারাও ফাইট করেছেন। তো রাষ্ট্র এখন বর্তমান সময়ে অনেকেই প্রশ্ন তুলছে বাংলাদেশকে আসলে রাষ্ট্র হয়েছে কিনা। তবে এই প্রশ্নের সমাধানে আমি যাব না বাংলাদেশ রাষ্ট্র হয়েছে কিনা। তবে রাষ্ট্র হওয়ার পূর্বে একটা সিভিলাইজেশন প্রয়োজন হয়। তো মোটা দাগে আমাদের এই এশিয়াতে মঙ্গোলিয়ান সিভিলাইজেশন আছে, চৈনিক সিভিলাইজেশন আছে, পার্সিয়ান সিভিলাইজেশন আছে, বোম্বের যারা মারাঠি সিভিলাইজেশন আছে, পাঞ্জাবি সিভিলাইজেশন আছে। কিন্তু বাঙালির যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশন আর আমরা এখনো পূর্ণতম প্রক্রিয়া এখন পৌঁছতে পারিনি। যদি সিভিলাইজেশনের পূর্ণ প্রক্রিয়া আমরা পৌঁছতে না পারি, তাহলে যতবারের স্টেট গঠন হবে সেই স্টেটটা হলো বসে পড়ে। তাহলে সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা কি? সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা হলো আমরা এমন একটা সমাজে আবদ্ধ হব, আমাদের সংস্কৃতি থাকবে, আমাদের ভাষা থাকবে, আমাদের ধর্ম থাকবে, আমাদের সোসাইটাল কোএক্সিস্টেন্সি থাকবে। আমরা যখন অনেক বিষয়ের সিভিলাইজেশনের মধ্য দিয়ে সমাধান করতে পারবো, এই সমাধানের মধ্য দিয়ে আমরা স্টেটের দিকে এগিয়ে যাব। তো এই বাঙালি সিভিলাইজেশনের জন্য কখনো বাংলা ভাষা আন্দোলন হয়েছে, কখনো এখানে স্বাস্থ্যের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, কখনো শিক্ষার জন্য। এটা শুধু বাংলাতে না, ভারত উপমহাদেশেই হয়েছিল। বিখ্যাত ব্যক্তি স্যার সৈয়দ আহমদ খান এখানে মুসলমানদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিলেন। এখানে ব্রিটিশ কলোনিয়ালিজম ছিল, তারপরে পাকিস্তান কলোনিয়ালাইজেশন এসেছিল, এখন আবার আমরা ইন্ডিয়ান কলোনিয়ালাইজেশনের মধ্যে আছি। ফলত যদি বাংলাদেশ রাষ্ট্র হয়,
রাষ্ট্ররূপে কল্পনা করা হয় আমাদেরকে, যদি যখন আমরা আউটার সাইডে যাই, বাংলাদেশ রাষ্ট্রের বাইরে বাংলাদেশ বলতে তুমি কি বুঝো, যখন আমাদেরকে প্রশ্ন করা হয় তখন আমরা কোনো উত্তর দিতে পারি না। কারণ একটা রাষ্ট্র গঠন করতে তার প্রথমে জনগোষ্ঠী গঠনের প্রয়োজন হয়, রাজনৈতিক জনগোষ্ঠী। যে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের উপরে ভিত্তিমূলে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের ভিত্তিমূল আসে। তো এই বঙ্গদেশে বা বঙ্গভূমিতে সিভিলাইজেশনের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এখনো কনক্লুশনে পৌঁছতে পারি না, আমরা গড়ে তুলতে পারি না। যদি এই সিভিলাইজেশন যাত্রায় আমরা শেষ করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্র বারবার হলো হোঁচট খাবে। আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে এবং এর আগে একটি ঘোষণাপত্র হয়েছিল যে আমাদের এই রাষ্ট্রের চুক্তিনামা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই চুক্তির মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ চালাবো। কিন্তু এই গঠনিক প্রক্রিয়ায় 71 সালের পরে একদল এসে বললো যে আমরা এই প্রক্রিয়া চালাবো না। তখনই আমাদের সোসাইটিতে আবার নতুন করে ক্ষোভ, বঞ্চনার সৃষ্টি হলো। তো যখন রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস আসে, মানুষ বিশ্বাস করে ইটস মাই স্টেট, ইটস মাই সোসাইটি, তখনই কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনটা হয়ে ওঠে। আমি 90-এর সময় একটি আন্দোলন হয়েছিল এখানে যে আমরা বাংলাদেশ রাষ্ট্রটা নতুনভাবে গড়ে তুলব। সকল পলিটিক্যাল পার্টির মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি নামার পরে সবাই আমাদের জন্মনের সাথে আবার বিক্রয় করলো। তারপরে গত 15 বছর আমরা রাষ্ট্রের যে গাঠনিক প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রের যে ইন্ডিপেন্ডেন্ট যে বডিগুলো থাকার কথা, প্রত্যেকটা বডিকে বলে বসে দেওয়া হয়েছে। আমি একটা একটা করে আসি। স্বাস্থ্য ব্যবস্থা হলো আপনার পকেটে যদি টাকা থাকে আপনি ল্যাবে দেখতে পারবেন। আর ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে সর্বোচ্চ হলো মেডিকেল সেন্টারে যাইতে পারবে, 2টা নাপা ট্যাবলেট ধরা আছে। সর্বোচ্চ গেলে ঢাকা মেডিকেলে যাইতে পারবে এবং প্রথমে ঢোকার সময় হলো ওইখানে হলো ওয়াশরুম দেখলে উনি আসেন। তো স্বাস্থ্যর যে পলিসি বাংলাদেশে এই পর্যন্ত গাঠনিক প্রক্রিয়ায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পলিসি আসে না। শিক্ষা ব্যবস্থা যদি আমরা যাই, শিক্ষা ব্যবস্থা হলো কয়েক ধারা করে রাখা হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে যায় বড় বড় প্রতিষ্ঠান আছে, ম্যাথের টিচার নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো পলিসি নেই যে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে। ফলত এখানে স্টুডেন্টদের মধ্যে খুব বঞ্চনা সৃষ্টি হয়েছে। আমি যে স্টেট চাই, যে পড়াশোনাটা চাই, স্টেট এটা আমার না। তখন সে এটা গঠন প্রক্রিয়ার জন্য মাঠে নেমে এসেছে। অর্থনৈতিক ব্যবস্থা যান, অর্থনৈতিক ব্যবস্থাটা হয়েছে কয়েকটা ফ্যামিলি, কয়েকটা ব্যক্তি, যেখানে মুক্তিযুদ্ধের আমরা একটা চুক্তিনামা সবাই একসাথে বলেছিলাম, রক্ত দিয়েছিলাম, একটি সামনের সোসাইটি আমরা গড়ব। গত 50 বছরে অর্থনৈতিক অবস্থা এই পর্যন্ত এসেছে যে এক শ্রেণী এত টাকা তুলে পেতে বড় হয়েছে, তারা বাংলাদেশের টাকা রাখার জায়গা পায় না, এখন সিঙ্গাপুরে হলে পাচার করতেছে। ফলত আমার আপনার যারা রয়েছে, আমাদের সোসাইটিতে যারা রয়েছে, আমাদের কাছে এই রাষ্ট্রটা ট্রাস্ট বা ক্রেডিবল জায়গায় মনে হচ্ছে না। এবার যদি রাজনৈতিক সংগঠনগুলোতে আসি, যে আমরা যখন কোথাও রাজনীতি করতে চাই, আমাদের যেই সংগঠনকে আমরা দেখতে চাই, ওয়াও দ্যাটস মাই অর্গানাইজেশন, আমি এটাকে ফিল করি, কানেক্ট করি, এটাকে করতে চাই, এমন ধরনের কোন পলিটিক্যাল অর্গানাইজেশন আসলো না, শিক্ষা ব্যবস্থা আসলো না, অর্থনৈতিক ব্যবস্থা আসলো না। এবং গত 15 বছরে জুডিশিয়ারিকে ব্যবহার করা হয়েছে, ন্যায় বিচারের জন্য যাওয়া হয়েছে, স্কুল কলেজ থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে রিমান্ডে দেওয়া হয়েছে। মা কান্না করতে করতে উকিলের কাছে গিয়েছেন, বলেছেন আমার ছেলে মুক্তি করবেন।
কোর্ট রায় দিয়েছে, মুক্তি দেওয়া যাবে না, উপর থেকে হুকুম আছে, কাউকে মুক্তি দেওয়া যাবে না, কোনো বিচার বলতে কিছু ছিল না। তখন মানুষের মধ্যে যে খুব বঞ্চনা সৃষ্টি হয়েছিল, সেই থেকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। এবং এই যে গণ অভ্যুত্থানে কৃষক, কুলি, মজুর, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই, ছাত্র, শ্রমিক জনতা সবাই অংশগ্রহণ করেছিল। সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, যেই রাষ্ট্র আমি চিন্তা করি এই রাষ্ট্র এটা না, এটা যদি আমি ভেঙে দিতে পারি তাহলে আমি নতুন করে একটা রাষ্ট্র গড়তে পারবো, যে রাষ্ট্রতে আমার শিক্ষা ব্যবস্থা থাকবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, আমার অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, সকল ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটা জায়গা থাকবে যেটাতে আমার মানবিক মর্যাদা নিয়ে ইনসাফা একটি সোসাইটিতে আমি বসবাস করতে পারবো। সবাই আন্দোলনে নেমে আসলো। যারা এই সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই মানুষগুলোর বিরুদ্ধে লড়ে গেল। গণ অভ্যুত্থানের পরে এই মানুষগুলো আবার প্রতারণার শিকার হলো। তারা যে আবেগ, গুণবতী ইচ্ছার জন্য জীবন দিল, যে সবজি বিক্রেতা নিজের সবজি দোকান রেখে হলো এই গণ আন্দোলনে নেমে এসেছিল, গণ অভ্যুত্থানে বিপ্লবে নেমে এসেছিল, যে মা তার বাচ্চাকে বাসা রেখে নেমে এসেছিল, তার মধ্যে তো একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ রাষ্ট্রটা আমি এভাবে গঠন করতে চাই। কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ হল, স্টুডেন্টরা দাবি করতেছে এই হল পুনর্গঠন করা প্রয়োজন। যখন এই হলটা এমন একটা অবস্থায় পড়ে যাবে, হয়তো তার গঠন করা প্রয়োজন অথবা পুনর্গঠন করা প্রয়োজন। তো ধরেন আমাদের এই টিএসসি অডিটোরিয়াম এমন একটা অবস্থায় গিয়েছে যে এখান থেকে উপর থেকে আস্তরগুলো খসে পড়তেছে, তখন তো স্টুডেন্টরা জানাবে অথরিটির কাছে যে এটা পুনর্গঠন করা প্রয়োজন, যাতে হলো বাংলাদেশে আমি নিরাপদ থাকি, টিএসসি অডিটোরিয়াম নিরাপদ থাকে, একটা পাথর বা ইট পড়ে আমি না মারা যাই। গণ অভ্যুত্থানের যে মানুষগুলো স্বপ্ন নিয়ে আসলো, সেই স্বপ্নের আমরা কোনো বাস্তবায়ন দেখতে পারলাম না। কারণ গণ অভ্যুত্থানের পরে যেই অথরিটির জায়গা ছিল, যে পাওয়ারের জায়গা দিয়ে রিকনস্ট্রাকশনটা করা হয়, সেই পাওয়ার স্ট্রাকচারটা চলে গেল বার্গেনিং জায়গায়। সেই বার্গেনিং জায়গায় যাওয়ার পরে এমন একটা অবস্থায় আমরা পৌঁছলাম যে আমাদের দিন শেষে একটু খাবার দেওয়ার জন্য সংস্কার একটা প্রক্রিয়া আসে, যে সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানের মূল যে কাঠামোগত বিন্যাস, যে পরিবর্তন, যেখানে বড় সমস্যা রয়েছে এটা আমরা পরিবর্তন করব, সেই জায়গায় আমরা হাত দিতে পারলাম না। আমরা বলেছিলাম একটি গণপরিষদ প্রয়োজন, যে গণপরিষদের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেসিক বা মৌলিক সমস্যা, ওই সমস্যাগুলোতে আমাদের নিয়ে গিয়ে আঘাত করে নতুন একটি হলো সংবিধান চুক্তিপত্র আমাদেরকে বানাতে হবে, নতুন একটা গেম প্ল্যান বানাতে হবে, যেই চুক্তিপত্রের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবো, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে থেকে যে বৈষম্য রয়েছে সেখান থেকে মুক্তি পাবো। যিনি প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রী জুডিশিয়ারিকে কন্ট্রোল করবে না, এই প্রধানমন্ত্রী আবার কোনো রাজনৈতিক দলকে কন্ট্রোল করবে না, এবং পুরো প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে সেটা ডিসেন্ট্রালাইজ করা হবে। কিন্তু আমাদের সে আশা অধরা রয়ে গেল। ঠিক আছে, ভালো কথা, সব রাজনৈতিক দলকে একসাথে করা হলো, সংস্কার কমিশনে সবাই বসলো, বসার পরে ওনাদের মল্লযুদ্ধ এমন একটা অবস্থায় চলে গেল, বর্তমানে যারা সরকারে রয়েছেন তারা বললেন যে ঠিক আছে, এই বলটা আমরা জনগণের কোর্টে ছেড়ে দিই। তখনই আলোচনা আসলো হা ভোট। হা ভোটের মধ্য দিয়ে জনগণের বৈধতা নিয়ে মোটামুটি সংবিধানের যে সংস্কারগুলো করা যায় সেটার জন্য হলো এখন এই রাষ্ট্র বা এই সোসাইটি, সব রাজনৈতিক দল বা মানুষ কাজ করে যাচ্ছে। যদি গণভোটে হা পাস না হয় তাহলে ন্যূনতম যে সংস্কার সেটাই গণ অভ্যুত্থানের পরে বাস্তবায়ন হবে না। তো যদি সত্যিকার অর্থে আমরা এই রাষ্ট্রটা বিল্ডিং করতে হয়, নতুনভাবে রিকনস্ট্রাক্ট করতে হয়, আলোচনা শুরু হয়েছে, আলোচনা জারি থাকবে। আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন থেকে আমরা পিছপা হব না, কিন্তু আমরা বারবার আর প্রতারণার শিকার হতে চাই না। ৭১-ও আমরা প্রতারণার শিকার হয়েছি, ৯০-তেও প্রতারণার শিকার হয়েছি, ২৪-ও প্রতারণার শিকার হতে যাচ্ছি। আমাদের যে লাস্ট সুযোগ, এই নির্বাচনে আসছে, নির্বাচনে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, যে রিফর্ম অ্যাসেম্বলির মধ্য দিয়ে ন্যূনতম যে সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। তো
তো এই সংস্কার বা দেশের পুনর্গঠন বা পরিবর্তনের চাবিকাঠি এখন জনগণের হাতে। জনগণ যদি এই নির্বাচনে সংস্কারের হাবুকে জিতিয়ে নিয়ে আসে, তাহলে হয়তোবা আমরা কিছু সংস্কারের দিকে এগোতে পারব। গত 1 বছরে বাংলাদেশের কোনো মৌলিক জায়গায় পরিবর্তন করা হয়নি, এবং পরিবর্তন না হওয়ার কারণে এই যে ঢাকা 8-এর গণতান্ত্রিক প্রক্রিয়ার লড়াইয়ের অন্যতম শহীদ ওসমান হাদিকে দিনে দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং এই বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্র দলের সাম্যকে আঘাত করা হয়েছে, হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জীবন প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আমরা এমন একটি সোসাইটিতে বসবাস করতেছি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়ে ক্লাস শেষ করে সেই ফজিলাতুন্নেসা হল অথবা কুয়েত মৈত্রী হলে নিরাপত্তা নিয়ে যাবে এই নিশ্চয়তা এই বাংলাদেশে এখন নাই। একটা অনিরাপদ বাংলাদেশে আমরা বসবাস করতেছি। আমাদের আশাহত হওয়া চলবে না। আমরা মনে করি রাষ্ট্রকল্প লাইব্রেরি এই চিন্তার উদ্যোগটা নিয়েছে। আপনারা যদি এটা সবার সাথে এনগেজ হন, অথবা আপনার ব্যক্তির জায়গা থেকে আপনি যদি রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা শুরু করুন, আমরা হয়তো বা পেশ শক্তি এবং মাসল পাওয়ারের যে রাজনীতি, ওইটা থেকে বের হয়ে একটু মাথা অথবা আমাদের যে চিন্তা ভাবনাকে শানিত করে নতুন বাংলাদেশকে রিকনস্ট্রাক্ট করার যে কাজটা, এটা এগিয়ে নিতে পারবো। আর যদি আমরা সবাই রায় দেই যে আপনি একটা ওয়ার্ড কমিশনার ছিলেন, তারপর আপনি সংসদ সদস্য হয়ে যাবেন, তারপর দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, সব কিছু কইরা বড় লোক হবেন, তারপর আপনি পুরো বাংলাদেশ হলো গ্যাংস্টার বাহিনী করবেন, তারপরে বলবেন এটাই হলো বাংলাদেশের রাজনীতি। আর আপনাকে বলা হবে রাজনীতিতে জয়েন করো। জয়েন যদি তুমি না করো, তবে তুমি বাংলাদেশ বিরোধী শক্তি। আমরা তরুণরা চাই যে বাংলাদেশটা নতুনভাবে রিকনস্ট্রাক্ট হোক। আমরা উদ্যোগ নিচ্ছি, আপনারা অংশগ্রহণ করবেন, এবং একটা নতুন জায়গায় আমাদের বাংলাদেশটা নিতে হবে। যদি এটা বিএনপি না পারে, যদি এটা জামায়াত ইসলামী না পারে, যদি এটা এনসিপি না পারে, আপনি দাঁড়ান নতুন করে, আপনি উদ্যোগ গ্রহণ করুন। কারণ আপনারই একটি ভাই এখানে শহীদ হয়েছে, তার জীবনটা দিয়ে গিয়েছে এই জন্য যে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। তো আমাদের তরুণ প্রজন্মকে, যেহেতু বাংলাদেশের বড় একটা অংশ তরুণ প্রজন্ম এবং উইমেন, তাদেরকেও এই কাজটা এগিয়ে আসতে হবে। এই ইলেকশনে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ হলো, আমরা যখন রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়া যাচ্ছি, জয়েন করেছে। তো আমি একজনকে বলেছিলাম যে আমাদের শরীরে ডায়াবেটিস নাই, আপনারা ডায়াবেটিস সেন্টারে না গিয়ে আমাদের তরুণদের সাথে ইলেকশনে অংশগ্রহণ করেন, দেখবেন দৌড়াতে দৌড়াতে সবার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। অনেকগুলো আসনে রয়েছে যারা প্রতিনিয়ত মানুষের সামনে গিয়ে বলছে আপনারা না বলতে কি জয়যুক্ত করবেন। মানুষের ন্যূনতম বোধ না থাকলে, লজ্জা সরম না থাকলে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো গণঅভ্যুত্থান করে কাজ চালাতে পারে বাংলাদেশে। আমরা সবাই একসাথে কাজ করতে চাই। জনাব জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্র গাঠনিক প্রক্রিয়ায় 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া এখানে কাজ করেছিলেন, স্বৈরাচার এরশাদও এখানে ওরা লোকাল গভর্নমেন্টের কনস্ট্রাকশনে কাজ করেছেন। এই বর্তমান যে সরকার রয়েছে, তারাও কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যেই বাচ্চাগুলা নিরাপদ সড়কে নেমে এসেছিল রাষ্ট্র মেরামতের জন্য, ইনসাফের ভিত্তিতে, যে আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়েছিল, এই ইনসাফের সমাজ বিনির্মাণের জন্য, নতুন করে রাষ্ট্রটা বানানোর জন্য 24 এতগুলো মানুষ শহীদ হলো। যদি সত্যিকার অর্থে তাদের জীবনকে আমরা ধারণ করি, তাদের প্রতি শ্রদ্ধা পোষণ থাকে, তাহলে কোন দল করলে দলাদলি বাদ দিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি, এবং এই নির্বাচনে গণভোটে হাকে জয়ী করে নিয়ে আসা সবার জরুরি। আমরা যারা তরুণ এবং ছাত্র সমাজ রয়েছি, আমরা মাঠে আন্দোলনে নেমেছিলাম, আমরা হলো ডাকাতদেরকে ঠেকিয়েছি, আমরা শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি,
এখনো আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ এসেছে। এই চ্যালেঞ্জের দায়িত্ববাদ আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র ভাই এবং সমাজকে আমাদের সবাইকে নিতে হবে। যদি আমরা নিতে পারি তাহলে হয়তো বা পেশি শক্তি যারা বাংলাদেশকে যে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে চায় না, তাহলে তার হলো টেন্ডারবাজি বন্ধ হবে। এডুকেশন সেক্টর ঠিক করতে চায় না, তাহলে দলের লোকদেরকে চাকরি দিতে পারবে না। বিকারুল নেশা হলো কোনো বাচ্চা গার্ডিয়ান যদি স্কুলে ভর্তি করাতে যায় তাহলে এমপি সাহেবের ফোন ছাড়া তাকে ভর্তি করাতে পারবে না। যদি অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হয় তাহলে ব্যাংক পাড়ায় গিয়ে 100 লোক নিয়ে গুন্ডামি করতে পারবে না। তারা এগুলোকে ভয় পায় না, ভয় পাওয়ার কারণে এখন বাধা দিচ্ছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে, তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে, এটা তো নিশ্চয়ই ভালো প্ল্যান হবে, খারাপ প্ল্যান তো আর হবে না, যেহেতু উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে। তা আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে। ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে। ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে। যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না, অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে। এজন্য আমরা আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, আপনারা মানুষের দিকে একটু তাকান, দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান। আমি ঢাকা আসনে 11 দলীয় জোট থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে প্রত্যেকটা মসজিদে হাদিবের যারা বক্তবৃন্দ তাদের সাথে মুসাফা করতেছি। সবার মধ্যে একটা নতুন স্পিরিটের জন্ম দিয়ে গিয়েছেন আমাদের শহীদ ওসমান হাদি। কিন্তু আজকে 32তম দিন ওনার শহীদ হওয়ার এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোন ভিজিবল ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট যাদের সামনে হাজির করতে পারে নাই। তারা হলো ধরি মাছ না ছুঁই পানি, ওসমান হাদি ভাইয়ের জানাজা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। অতটুকুই কিভাবে জনগণের ক্ষোভকে শেষ করা যায় এটা হলো তাদের একটা কায়দা কারণ ছিল। আমরা বর্তমান সরকার যারা রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে সংগ্রহ করে সবাইকে বলবো মেরুদণ্ড আর বিক্রি করবেন না। আমাদের ভাই এই বিশ্ববিদ্যালয়ের সন্তান ইনসাফের রাজত্বের বাণী তিনি প্রচার করেছেন, কিভাবে পেশি শক্তি রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইনের আমাদেরকে দিয়ে গিয়েছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন। সেই ওসমান হাদি ভাই বিচার আপনারা কবে করবেন, কিভাবে করবেন, সুস্পষ্ট রোড ম্যাপ জাতির সামনে হলো প্রকাশ করুন। যদি না করতে পারেন এই দায়ভার আপনাদের নিতে হবে। বর্তমান সরকারের বিষয়ে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি। আমি যেহেতু এই আসলে ইলেকশন করছি, আমার প্রথম দায়িত্ব হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে পুরো বাংলাদেশের সর্ব জায়গায় যাওয়া। আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা শহীদ ওসমান হাদির বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন। আপনারা একটা সাধারণ হত্যাকাণ্ডের মতো বছরের পর বছর ঝুলাই রাখার এই যে কয়দা কানুন, আপনারা সেটা থেকে বের হন। এবং আমি সকল দলের প্রতি আহ্বান জানাবো, ইনকিলাব মঞ্চের ছোট ভাইয়েরা দিনের পর দল মিছিল করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার চেয়ে। পুরো বাংলাদেশের রব উঠেছে হাদি হত্যার বিচার চাই, কিন্তু এই ভয়েস গুলো হলো বর্তমান সরকারের কানে পৌঁছচ্ছে না। কেন পৌঁছতেছে না? আমরা দ্রুত শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার চাই এবং আমরা সুষ্ঠু একটা ইলেকশন চাই বাংলাদেশে, এবং গণভোটে যাতে আমরা হায়ের মধ্যে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে পারি, যাতে আমাদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য থেকে সর্বক্ষেত্রে নতুন একটা ব্যবস্থা প্রচলন করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা যথাযথ উদ্যোগ নেবেন, কারণ বাংলাদেশ যখন হেরে যায় তখন একমাত্র বাংলাদেশের ভরসা হয়ে দাঁড়িয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বড় ভূমিকা রয়েছে।
আপনারা যদি রাষ্ট্রকে পুনর্গঠনে এগিয়ে আসেন, বাংলাদেশ কখনো হারবে না, বাংলাদেশ কখনো ভারতের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। সেই যাত্রায় আপনাদেরকে সালাম জানিয়ে এবং সংগ্রামে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।